24শে ফেব্রুয়ারি 2022 রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হতেই আমেরিকা সহ পুরো পশ্চিমী দুনিয়া রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করে। তাদের উদ্দেশ্য ছিল রাশিয়ার ইকোনমি পুরো ধ্বংস করে দেওয়া। কিন্তু রাশিয়ার ইকোনমি ধ্বংস হওয়া তো দূরের কথা, এই যুদ্ধের ফলে রাশিয়ার $12.5 ট্রিলিয়ন প্রফিট হয়। $12.5 ট্রিলিয়ন, যা চায়নার জিডিপির থেকেও অনেক বেশি। এছাড়াও রাশিয়ার কারেন্সি রুবেল, যা আজ বিশ্বের ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংগেস্ট কারেন্সি। অন্যদিকে পুরো ইউরোপিয়ান ইউনিয়ন অর্থনৈতিক মন্দা এবং মুদ্রাস্ফীতির মতন সমস্যায় জর্জরিত। রাশিয়াকে ধ্বংস করার জন্য যে যুদ্ধ শুরু হয়েছিল, রাশিয়া অত্যন্ত দক্ষতার সঙ্গে তা শুধু সামলে দিয়েছে তা নয়, তার শত্রু দেশের প্রতি চরম আঘাত হেনেছে। এই যুদ্ধ ইউএসএ এবং ইউরোপিয়ান ইউনিয়ন তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য শুরু করেছিল, যেখানে ইউক্রেনকে বলির পাঠা করা হয়েছে। অন্যদিকে রাশিয়ার ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো ইচ্ছাই ছিল না। খুব কম লোকই জানেন যে রাশিয়া এবং ইউক্রেন একসময় গভীর বন্ধু ছিল। 2013 সাল পর্যন্ত দুই দেশের মধ্যে গভীর বন্ধুত্ব বজায় ছিল। পরবর্তী সময়ে ইউএসএ এবং ইউরোপিয়ান ইউনিয়ন তাদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে দুই দেশের মধ্যে শত্রুতা তৈরি করে। 2013 সালের পরবর্তী সময়ে পশ্চিমী দেশগুলো ইউক্রেনের আভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তার করতে শুরু করে এবং সেই সঙ্গে ইউক্রেনে এমন গভর্নমেন্ট তৈরি করে যারা পশ্চিমী দেশগুলির ইশারায় চলতে থাকে। 2022 সালের ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরু হতেই ইউএসএ এবং ইউরোপিয়ান দেশগুলি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে। রাশিয়ার ইকোনমি ধ্বংস করার জন্য রাশিয়াকে সুইফট পেমেন্ট সিস্টেম থেকে বের করে দেওয়া হয়। We commit to ensuring that a certain number of Russian banks are removed from SWIFT. যার অর্থ হলো রাশিয়া আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে ডলার ব্যবহার করতে পারবে না। কিন্তু পশ্চিমী দেশগুলি এটা ভুলে গিয়েছিল যে তারা তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসের জন্য রাশিয়ার উপর পুরোপুরি নির্ভরশীল, আর রাশিয়াও অত্যন্ত দক্ষতার সঙ্গে পশ্চিমী দেশগুলির একদম গোড়ায় আঘাত করে। নাম্বার 1, ফুয়েল। ইউরোপের 45% ফুয়েল অর্থাৎ তেল এবং ন্যাচারাল গ্যাস সরবরাহ হয় রাশিয়া থেকে। যুদ্ধ শুরু হওয়ার পর যেহেতু ইউরোপ রাশিয়া থেকে ফুয়েল কিনতে পারবে না, সেই কারণে ইউরোপের প্রয়োজনীয় ফুয়েলের 80% সরবরাহ বন্ধ হয়ে যায়। ইউরোপীয় দেশগুলিতে রাতারাতি তেল এবং ইলেকট্রিসিটির দাম 15 গুণ বেড়ে যায়। IMF এর হিসাব অনুযায়ী যুদ্ধ শুরুর আগে যে এলএনজি প্রতিদিন 75 ইউরো পার মেগাওয়াট পার আওয়ার হিসাবে পাওয়া যেত, যুদ্ধ শুরু হওয়ার পর সেই এলএনজির দাম বেড়ে হয় 350 ইউরো পার মেগাওয়াট পার আওয়ার। নাম্বার 2, মিনারেলস। বিভিন্ন এসেনশিয়াল মিনারেলস ইউক্রেন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে সাপ্লাই করত, কিন্তু যুদ্ধের সময় রাশিয়া ইউক্রেনের এইসব খনিগুলো দখল করে নেয়। সেই সঙ্গে ইউরোপে মিনারেল সাপ্লাইও বন্ধ করে দেয়। ইউরোপের বেশিরভাগ ইন্ডাস্ট্রি ইউক্রেনের উপর ডিপেন্ডেন্ট থাকায় তারা সমস্যায় পড়ে যায়। নাম্বার 3, গম। গম এমন একটি শস্য যেটা পুরো ইউরোপ ইউক্রেনের উপর ডিপেন্ডেন্ট। পুরো ওয়ার্ল্ডের 10% গম একা ইউক্রেন সাপ্লাই করে। এই কারণে ইউক্রেনকে ব্রেড বাস্কেট অব দ্য ওয়ার্ল্ড বলা হয়। গম উৎপাদনে রাশিয়া বিশ্বের 3rd লার্জেস্ট কান্ট্রি। গম ছাড়াও ভেজিটেবল অয়েল, সিরিয়ালস ইত্যাদি আরও অনেক কিছুর উপর ইউরোপ, ইউক্রেন এবং রাশিয়ার উপর ডিপেন্ডেন্ট। নাম্বার 4, ফার্টিলাইজার। কৃষিকাজে ব্যবহৃত অন্যতম প্রয়োজনীয় জিনিস ফার্টিলাইজার বা সার। যুদ্ধের ফলে ইউরোপের ফার্টিলাইজারের যোগানেও টান পড়েছে, কারণ ফার্টিলাইজার উৎপাদনে রাশিয়ার মনোপলি। ইউরোপের অবস্থা এখন এমন যে তারা যদি মনে করে যে নিজেরা গম উৎপাদন করে নিজেদের চাহিদা মেটাবে, সেক্ষেত্রে ফার্টিলাইজারের যোগান আসবে কোথা থেকে? রিপোর্ট অনুযায়ী যুদ্ধের আগে পুরো ইউরোপে 4 লাখ লোক অপুষ্টিতে ভুগত। সেখানে যুদ্ধ শুরুর মাত্র 1 বছরের মধ্যে অপুষ্টিতে ভোগা লোকের সংখ্যা বেড়ে হয় 13 লাখ। এখানে একটি মজার ব্যাপার হলো, যুদ্ধ শুরুর সময় রাশিয়ার উপরে নিষেধাজ্ঞার কারণে অনেক কোম্পানি রাশিয়া ছেড়ে চলে যায়। এর ফলে রাশিয়ার ফরেন রিজার্ভ
এবং কারেন্সির দাম দুটোই কমতে থাকে। কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিগুলি আগে থেকেই রাশিয়ার উপরে ডিপেন্ডেন্ট ছিল, সেই কারণে তারা গোপনে রাশিয়ার থেকে তেল এবং ন্যাচারাল গ্যাস ইম্পোর্ট করা শুরু করে। রাশিয়াও এই পরিস্থিতির পুরো ফায়দা নেয়। এই অবস্থায় পুতিন ঘোষণা করে যেসব ওয়েস্টার্ন কান্ট্রি রাশিয়া থেকে তেল কিনবে তাদের বাধ্যতামূলকভাবে রাশিয়ান কারেন্সি রুবেলে পেমেন্ট করতে হবে। এর ফলে বিশ্বজুড়ে ডলারের জায়গায় রাশিয়ান কারেন্সি রুবেল বিশ্বের ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংগেস্ট কারেন্সি হয়ে যায়। রাশিয়া তিনটি জায়গায় তার কন্ট্রোল মজবুত করে, সেগুলি হলো ফিউয়েল সাপ্লাই, ফুড সাপ্লাই এবং কারেন্সির ভ্যালু বাড়ানো। রাশিয়া এই যুদ্ধকে পুরোপুরি তাদের প্রফিটের জন্য ব্যবহার করে। এর প্রত্যক্ষ প্রভাব রাশিয়ার ইকোনমির উপর পড়ে। রাশিয়ার ইকোনমি এই যুদ্ধের পর আরও স্ট্রং হয়। প্রথমে আলোচনা করব ফুয়েল সম্বন্ধে। বাস্তব পরিস্থিতিতে অপ্রিয় সত্য হল পশ্চিমী দেশগুলি রাশিয়াকে আরও ধনী করে তুলেছে। ঘটনা হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হতেই ওয়েস্টার্ন কান্ট্রিগুলি সবার প্রথমে রাশিয়ার অয়েল এক্সপোর্টে নিষেধাজ্ঞা জারি করে। এই পরিস্থিতিতে ইন্ডিয়া যখন রাশিয়ার থেকে তেল কেনে তখন ভারতের বিরুদ্ধে অভিযোগ ওঠে ভারত যে তেল কিনছে তাতে ইউক্রেনবাসীর রক্ত মিশে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে ঠিক একই সময় ইউরোপের প্রথম সারির বেশ কিছু দেশ গোপনে রাশিয়ার থেকে তেল কিনতে থাকে। তাও আবার নর্মাল সিচুয়েশনে যে পরিমাণ তেল তারা কিনত তার থেকে অনেক বেশি পরিমাণ তেল তারা এই সময় কিনতে থাকে। আমেরিকা পর্যন্ত স্বীকার করে নেয় যে এই যুদ্ধের সময় রাশিয়া তেল বিক্রি করে আগের তুলনায় অনেক বেশি লাভ করেছে। ফ্রান্সের প্রথম সারির দৈনিক লেমনেড তাদের আর্টিকেলে ছাপে যুদ্ধের সময় রাশিয়া শুধুমাত্র তেল বিক্রি করে উপার্জন করেছে 158 বিলিয়ন ইউরো, যা দুটো শ্রীলঙ্কার মতো দেশের জিডিপির সমান। ফিউয়েলের পর যে জিনিস বিক্রি করে যুদ্ধের সময় রাশিয়া লাভবান হয়েছে তা হলো অস্ত্র। যুদ্ধের সময় শুধুমাত্র ওয়েপন বিক্রি করে এক বছরে মানে 2023 সালে রাশিয়া উপার্জন করেছে $5.2 বিলিয়ন, তাও শুধুমাত্র আফ্রিকান দেশগুলিকে অস্ত্র বিক্রি করে। এছাড়াও বাকি সকল মিত্র দেশকে অস্ত্র বিক্রি করে যা উপার্জন করেছে তা আলাদা। রিপোর্ট অনুযায়ী আফ্রিকান দেশগুলি 2023 সালে যত অস্ত্র কিনেছে তার মধ্যে 30% শুধুমাত্র রাশিয়া থেকে কিনেছে, তাও আবার ইউক্রেন যুদ্ধ চলার সময়। এখানে এটা উল্লেখ করা খুবই দরকার যে আফ্রিকান দেশগুলিও রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। প্রশ্ন হলো, নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও আফ্রিকান দেশগুলি রাশিয়া থেকে অস্ত্র কেন কিনল? এর পেছনেও আছে রাশিয়ার ইউনিক সেলস স্ট্র্যাটেজি। রাশিয়া যেসব অস্ত্র বিভিন্ন দেশে বিক্রি করে সেই সব অস্ত্র ইউক্রেন যুদ্ধে ব্যবহার করেছে এবং তার রেজাল্ট পুরো বিশ্বকে দেখিয়েছে। ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা রাশিয়ার ওয়েপন লিস্ট আর রাশিয়ার এক্সপোর্ট করা ওয়েপন লিস্ট যদি তুলনা করা হয় তবে দেখা যাবে দুটি লিস্ট সেম টু সেম। ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া $12.4 ট্রিলিয়ন প্রফিট করেছে, যা বিশ্বের সেকেন্ড লার্জেস্ট ইকোনমি চায়নার জিডিপির থেকেও বেশি। কিন্তু কি করে তা সম্ভব করল রাশিয়া? রাশিয়া ইউক্রেনের এমন সব জায়গা দখল করে নিয়েছে যেখানে প্রচুর পরিমাণে বিভিন্ন মিনারেল ডিপোজিট আছে। এই সব জায়গা দখল করার ফলে 41টা কয়লা খনি, 27টি প্রাকৃতিক গ্যাস ভাণ্ডার, 9টি তেলের খনি, এছাড়াও সোনা, ইউরেনিয়াম, লিথিয়ামের মতো বহুমূল্য খনিজ সম্পদের ভাণ্ডার রাশিয়ার হাতে এসেছে। এবার এই সব খনিজ সম্পদ এবং যে জমি দখল করেছে তার যদি বাজার দর হিসাব করা হয় তবে আমেরিকার মিডিয়ার রিপোর্ট অনুযায়ী রাশিয়া $12.4 ট্রিলিয়ন খনিজ সম্পদ এবং জমি ইউক্রেন থেকে দখল নিয়েছে। প্রশ্ন হচ্ছে, ইউএসএ এবং ইউরোপিয়ান ইউনিয়ন ইউক্রেনকে কেন যুদ্ধের মুখে ঠেলে দিল? তাদের কি স্বার্থ আছে? ইউএসএর স্বার্থ হয় ন্যাটোর জন্য অথবা অস্ত্র বিক্রি করার জন্য, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের কি স্বার্থ ছিল? আগেই উল্লেখ করেছি রাশিয়া এই যুদ্ধে কোনো ইচ্ছাই ছিল না। রাশিয়া এবং ইউক্রেন একসময় গভীর বন্ধু ছিল। বন্ধুত্ব এতটাই গভীর ছিল
যে 1954 সালে রাশিয়া ইউক্রেনকে ক্রিমিয়া গিফট করেছিল। একসময় ক্রিমিয়া রাশিয়ার পার্ট ছিল, কিন্তু বন্ধুত্বের নিদর্শনস্বরূপ রাশিয়া ইউক্রেনকে ক্রিমিয়া গিফট করে। সেই সঙ্গে ইউক্রেনও রাশিয়ার উপর পুরো বিশ্বাস ও ভরসা ছিল। যখন নিউক্লিয়ার ব্যান ট্রিটি অনুযায়ী ইউক্রেনকে তার পরমাণু অস্ত্র সারেন্ডার করতে বলা হয়, তখন ইউক্রেন তাদের সমস্ত পরমাণু অস্ত্র রাশিয়ার হাতে তুলে দেয়। তাহলে আজ এদের মধ্যে এই শত্রুতা কেন? এর কারণ জানতে গেলে আমাদের একটু ইতিহাস জানতে হবে। তখন সবেমাত্র রাশিয়া এবং ইউক্রেন আলাদা হয়েছে। এই ভাগাভাগির ফলে কিছু রাশিয়ান স্পিকিং মানুষ বাধ্য হয় ইউক্রেনে থাকতে। তার ফলে রাশিয়া ইউক্রেন আলাদা হওয়া সত্ত্বেও ইউক্রেনে প্রো রাশিয়ান সেন্টিমেন্ট যথেষ্ট স্ট্রং ছিল। এরপরে ধীরে ধীরে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রাশিয়ার আধিপত্য কমতে থাকে, কারণ ওই অঞ্চলে ওয়েস্টার্ন কান্ট্রিজ তাদের ইনফ্লুয়েন্স বাড়াতে থাকে। কিন্তু ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার ইনফ্লুয়েন্স আগের মতোই ছিল, কারণ ওই অঞ্চলে রাশিয়ান স্পিকিং পপুলেশন বেশি ছিল। 2013 সাল পর্যন্ত রাশিয়া এবং ইউক্রেনের রিলেশন বন্ধুত্বপূর্ণই ছিল। 2014 সাল থেকে রাশিয়া এবং ইউক্রেন সম্পর্ক খারাপ হতে শুরু করে। 2013 সালে ইউরোপিয়ান ইউনিয়ন তাদের সাথে ইউক্রেনকে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট চুক্তি করার প্রস্তাব দেয়। ফ্রি ট্রেড এগ্রিমেন্টের ফলে ওয়েস্টার্ন কান্ট্রিগুলি দুভাবে লাভবান হতো। নাম্বার 1, জিরো ট্যারিফ। এই চুক্তির ফলে ইউরোপিয়ান কান্ট্রিগুলি কোনো রকম ইম্পোর্ট ট্যাক্স ছাড়াই ইউক্রেন থেকে বিভিন্ন রকম মিনারেল সহ র মেটেরিয়াল আমদানি করতে পারবে। তার ফলে ইউরোপিয়ান ইন্ডাস্ট্রিগুলি লাভবান হবে। নাম্বার 2, ইউক্রেনের মার্কেটে ইউরোপিয়ান কোম্পানিগুলি ডাইরেক্ট অ্যাক্সেস পেয়ে যাবে। কিন্তু সেই সময় ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ইউরোপিয়ান ইউনিয়নের এই উদ্দেশ্য সফল হতে দেয়নি। ভিক্টর ইয়ানুকোভিচ ইউরোপিয়ান ইউনিয়নের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং ঠিক এর উল্টো কাজ করে রাশিয়ার ইউরেশিয়ান ইউনিয়ন জয়েন করেন। ইউরেশিয়ান ইউনিয়ন হলো সোভিয়েত ইউনিয়ন ভেঙে যে দেশগুলি তৈরি হয়েছিল তাদের একটি ট্রেডিং গ্রুপ। ইউক্রেন ইউরেশিয়ান ইউনিয়নে যোগ দেওয়ার সাথে সাথে ইউএসএ এবং ইউরোপিয়ান ইউনিয়ন উঠে পড়ে লেগে যায় ইউক্রেনকে ফ্রি ট্রেড এগ্রিমেন্টে চুক্তি করানোর জন্য। এর জন্য ইউএসএ এবং ইউরোপিয়ান ইউনিয়ন পশ্চিম ইউক্রেনের লোকেদের দিয়ে প্রোটেস্ট শুরু করায়, কারণ পশ্চিম ইউক্রেনে বসবাসকারী লোকেদের মধ্যে ইউরোপিয়ান ইনফ্লুয়েন্স বেশি ছিল। এই প্রোটেস্ট একসময় ভয়ঙ্কর রূপ ধারণ করে, এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করে যে 100-র বেশি সাধারণ মানুষ প্রাণ হারায়। এর ফলে তৎকালীন ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ বাধ্য হন পদত্যাগ করতে এবং প্রোটেস্টের নেতৃত্বে থাকা বিরোধী ইউরোপিয়ান সলিডারিটি দলের প্রধান পেট্রো পোরোশেঙ্কো ইউক্রেন প্রেসিডেন্টের চেয়ার দখল করে। এই ঘটনার পর প্রাক্তন ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ প্রাণ বাঁচাতে রাশিয়া পালিয়ে যায়, কারণ পুরো পশ্চিম ইউক্রেন তার বিরুদ্ধে ছিল। এখানে একটা মজার বিষয় হলো বিরোধী দলের নাম ইউরোপিয়ান সলিডারিটি, অর্থাৎ দল ইউক্রেনের কিন্তু দলের নাম ইউরোপের। এর থেকেই বোঝা যায় যে এদের মধ্যে কতটা ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স ছিল। তার প্রমাণ অবশ্য পাওয়া যায় পেট্রো পোরোশেঙ্কো প্রেসিডেন্ট হতেই ফ্রি ট্রেড এগ্রিমেন্টে সাইন করেন। এর ফলে ইউরোপিয়ান ইউনিয়নের উদ্দেশ্য পূরণ হয়। তারা আয়রন, স্টিল, অন্যান্য খনিজ একেবারে জলের দরে পেতে থাকে ইউক্রেন থেকে। 2013 সালের আগে যেখানে রাশিয়া ইউক্রেনের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার ছিল, সেখানে 2014 সালের পর ইউরোপিয়ান ইউনিয়ন ইউক্রেনের সবথেকে বড় ট্রেডিং পার্টনার হয়ে যায়। ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো ইউরোপকে খুশি করতে গিয়ে তাদের পুরনো বন্ধু এবং প্রতিবেশী রাশিয়ার সঙ্গে শত্রুতা শুরু করে দেয়। প্রথম বিবাদ শুরু হয় রাশিয়ান গ্যাস পাইপলাইন নিয়ে। এই পাইপলাইনগুলি রাশিয়া থেকে ইউক্রেন হয়ে ইউরোপে গ্যাস সাপ্লাই করে। রাশিয়া এই গ্যাস পাইপলাইনের জন্য ইউক্রেনকে প্রতি বছর ভাড়া দেয়, যেহেতু এই পাইপলাইন ইউক্রেনের মধ্যে দিয়ে গিয়েছে। এমনকি গত 2 বছর যুদ্ধের সময়ও রাশিয়া $1.5 বিলিয়ন ভাড়া বাবদ ইউক্রেনকে দিয়েছে। পরে ইউক্রেন দাবি করে এই পাইপলাইনের 51% মালিকানা
ইউক্রেনকে দিতে হবে। এর জবাবে রাশিয়া ইউক্রেনকে বাকিতে দেওয়া ন্যাচারাল গ্যাসের টাকা মিটিয়ে দিতে বলে। এরপরেই দুই দেশের সম্পর্ক একদম তলানিতে এসে পৌঁছায়। রাশিয়া ইউক্রেন সম্পর্কের আরও অবনতি হয় 2016 সালের 9 জুলাই, যখন ইউএসএ ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায় এবং ইউক্রেন তা গ্রহণ করে। ন্যাটো হল আমেরিকার নেতৃত্বে 30টি দেশের একটি মিলিটারি গ্রুপ। এদের উদ্দেশ্য ছিল ইউক্রেনকে ন্যাটোতে সামিল করে রাশিয়ার সীমানায় তাদের উপস্থিতি বাড়ানো, যাতে রাশিয়াকে বিভিন্নভাবে কন্ট্রোল করা যায়। রাশিয়া বিভিন্ন সময়ে ইউক্রেন এবং আমেরিকাকে তার আপত্তির কথা জানিয়েছিল যে ইউক্রেনকে যেন ন্যাটোতে সামিল করা না হয়, কিন্তু রাশিয়ার আপত্তিতে কেউ কান দেয়নি। কিন্তু প্রশ্ন হল, রাশিয়ার আপত্তি সত্ত্বেও ইউক্রেন কেন নিজের পায়ে কুড়ুল মারল? 2015 সালে ইউক্রেনে একটি কমেডি টিভি সিরিয়াল ব্যাপক জনপ্রিয় হয়, যার নাম সার্ভেন্ট অব দ্য পিপল। ঠিক পরের বছর 2016 সালে এই টিভি সিরিয়ালের কমেডিয়ান অ্যাক্টর ঠিক একই নামে অর্থাৎ সার্ভেন্ট অব দ্য পিপল নামে একটি রাজনৈতিক দল চালু করে এবং প্রেসিডেন্সিয়াল ইলেকশনে অংশগ্রহণ করে। মজার বিষয়, সেই দল ইলেকশনে জিতেও যায়। সেই কমেডিয়ানের নাম ভলোদিমির জেলেনস্কি। ভাবা যায়, গতকাল যে ছিল একজন সাধারণ কমেডিয়ান, আজ সে হয়ে গেল দেশের প্রেসিডেন্ট। জেলেনস্কির রাজনৈতিক অনভিজ্ঞতা, দূরদর্শিতার অভাব এবং নির্বুদ্ধিতার কারণে ইউক্রেন এক ধ্বংসাত্মক এবং রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে যায়।